গন্ধ এক, এমনিভাবে চলা আমাদের। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন সেই রকম পুরুষ, অনেকে বলে মহাপুরুষ, অনেকে বলে কাল পুরুষ, সেরকম লাগে। উনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গিপাড়ার সেই বাল্যকালের ছোট শিশুটি আস্তে আস্তে দেশের নেতৃত্ব দিয়ে এ বিশ্বকে বিশ্ব নেতাতে পরিণত হয়েছেন। আমরা চিরকৃতজ্ঞতা। সেই শৈশবের ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে চেয়েছিল এই সোনার বাংলাকে স্বাধীন করে, এই সোনার বাংলাকে আরো রূপান্তরিত করে বিশ্বের উন্নত মডেলের হিসেবে করতে। কিন্তু কিছু আলবদর আলফান্স রাজাকার তাকে নিঃসঙ্গভাবে ৭৫-এর কালো রাত্রে হত্যা করেছে। তাই বলে কি আমাদের বঙ্গবন্ধু সৈনিকরা মরে গেছে? অবশ্যই মরে যায়নি। বঙ্গবন্ধু সৈনিক এখনো জীবিত আছে, আরো উজ্জীবিত হয়েছে। তার কন্যা, তার তনয়া, বারবার ৩বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলে যাবে 2041-এর রোল মডেল হিসাবে। আর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন একটি বুদ্ধিজীবী সংগঠন। এই সংগঠন বঙ্গবন্ধুর সৈনিক কারিগর সৃষ্টি করার সংগঠন। তাই আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর রূপান্তরিত সোনার বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাই। এই পরিকল্পিতভাবে আমরা 2041 রোল মডেল, উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, মহানগর উত্তর ও দক্ষিণ সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর, আমাদের শেখ মুজিবুর রহমান। যাক, আমি বেশি কথা বলবো না। আমরা একটি সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন, যার নামের ভিতরে আমরা অনেক কিছু খুঁজে পাই। আমরা চাই যে আমাদের এই সংগঠনে যারা আছেন নেতৃবৃন্দ সবাই সহযোগিতা মাধ্যমে আমরা আমাদের এই পথ চালাতে সামনে আরো শক্তিশালী করে, সুসংগঠিত করে এই বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে যেন আরো শক্তিশালী ভাবে আমরা সারা দেশব্যাপী এবং সারা প্রতিটি অঞ্চলে যেন আমরা এই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শেখ মুজিব বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে আমরা আরো দৃঢ় থেকে শক্তিশালী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে স্বাধীনতা আসতো না, সেই শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক আমরা আরেকবার ভর্তি উঠি। যুদ্ধ দেখেছি, ৭১-এ বঙ্গবন্ধুকে দেখেছি, ৭০-এর নির্বাচন দেখেছি, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি হানাদার বাহিনীকে দেখেছি। এই বাংলার নিপীড়িত মানুষের সম্ভ্রান্ত কেড়ে আমি দেখেছি এই ৩০ লক্ষ লোকের শহীদ হওয়ার দৃশ্য। আমার শরীর শিউরে উঠে এই ১৬ ডিসেম্বর এলে। আমার বলতে ইচ্ছা করে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ওনার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা, আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আমি বলবো বাংলাদেশ আর গরিব দেশ নয়, তলাবিহীন ঝুড়ি নয়। আজকে রোল মডেল, আজকে তুরস্ক আছে আপনার সাথে ব্যবসা করতে, সিঙ্গাপুর আছে, চায়না আছে এবং আমেরিকা আছে আপনার সাথে ব্যবসা করতে। সুতরাং আপনার একটা অবস্থান তৈরি হয়েছে। কে করেছে, কোথেকে এসেছে? কতিপয় দুষ্কৃতিকারী বা আপনার কতিপয় রাজাকার, কতিপয় মিলে আমাদের এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদেরকে আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই ১৬ ডিসেম্বর থেকে, যে আমরা আরেকবার গড়ে উঠি, আমরা দেখিয়ে দেই বঙ্গবন্ধু সেই দেশ, স্বপ্নের সোনার বাংলা। সেই স্বপ্নের সোনার বাংলার জন্য আরেকবার আমরা গড়ে উঠি। সবাইকে গড়ে ওঠার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন। বাংলাদেশ চিরজীবী হোক। জনতার স্বাগত জাগলো জোয়ার, সকল দুয়ার খোলা, কেউ তাহারা বজ্র কণ্ঠমণি। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বক্তব্য রাখবেন বিজয় দিবসের অনুষ্ঠানে। আজকে বাংলাদেশে এখনো বঙ্গবন্ধু জাতির পিতা এই বিষয়টি মীমাংসিত হয়নি। বাংলাদেশের
প্রায় অর্ধেক মানুষ এখনো বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে স্বীকার করে না, শুধুমাত্র কতগুলি রাজনৈতিক দুষ্ট লোকের কারণে এদেশের মানুষকে বিভ্রান্ত করে রাখা হয়েছে। আজকে বাংলাদেশ সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এখন শুধুমাত্র দার্শনিকভাবে আমাদেরকে এই সত্য প্রতিষ্ঠা করতে হবে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা আমাদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে যারা বিশ্বাস করবে না এই দেশে তাদের ভবিষ্যতে রাজনীতি করার এবং এই দেশে টিকে থাকার কোনো অধিকার থাকবে না। এভাবেই আমরা এই জাতিকে সামনে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর চির আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা করব। যেদিন বঙ্গবন্ধুর চির আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে সেদিন আমাদের সংগ্রাম শেষ হবে এবং বাংলাদেশ আরেকটি ধারায় আরেকটি ডাইমেনশনে প্রবেশ করবে। সেই দিনের জন্য আমাদের লড়াই করতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য সোনার মানুষ সৃষ্টি করার জন্য অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সবাই এই দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা প্রতিষ্ঠা করব। এই আশা বিশ্বাস থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়। কারণগুলো আমরা যদি মনের প্রাণে ধারণ করি এবং সেগুলোকে একত্রিত করে সংরক্ষণ করা যায় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে, তাহলে আমি মনে করব আমাদের এই কষ্ট সার্থক হয়েছে। বঙ্গবন্ধু আমাদের শুধু একটি সুন্দর সার্বভৌমত্ব দিয়ে গিয়েছেন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন রাষ্ট্র এবং সুন্দর একটি মানচিত্র, যে মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি আমরা বাঙালি, আমরা স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে বাস করছি। এই স্বাধীনতা কখনোই সম্ভব হতো না যদি না টুঙ্গিপাড়াতে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিতেন। আমরা ভাগ্যবান, তার মতো একটি জাতির পিতা পেয়েছি। আমাদের সবার পক্ষ থেকে আমি একটু অনুরোধ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যারা উচ্চতর পদে অধীনস্থ আছেন তাদেরকে বলবো বঙ্গবন্ধুর যত স্মৃতিগুলো আমরা যদি মেমোরিতে রাখি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আন্ডারে করে যতগুলো বিলুপ্ত তার স্মৃতি আছে, আমরা যদি সেগুলো সংরক্ষণ করার কাজে সবাই লিপ্ত হই তাহলে মনে হয় আমাদের এই ফাউন্ডেশনের সার্থকতা আমরা খুঁজে পেতে পারি। তো যেহেতু সময় অনেক কম, আপনাদের সবার কাছেই আমার আকুল আবেদন থাকবে আমরা যেন কাছে আমরা যাতে তুলে ধরতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। এই প্রোগ্রাম করার জন্য আমি দেখলাম ঢাকা উত্তর দক্ষিণ এবং জেলার যারা আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটা সেট করেছেন। তো আরো আসলে যারা এই আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সভাপতি, সাবেক সভাপতি, আমাদের সিনিয়র যারা নেতা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাইকে মানে ধন্যবাদ জানাই প্রোগ্রামটা সেট করার জন্য। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা দেখে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দক্ষিণ ও ঢাকা জেলাকে, কারণ 16ই ডিসেম্বর পরবর্তী এটা একটি মিলন মেলা এবং সেই মহামানবের কারণে আমাদের আজকের এই মিলন মেলা, যিনি না হলে এই দেশের জনপদে স্বাধীনতা আসতো কিনা সন্দেহ, আমার মনে হয় আসতো না। অনেকে অনেক কথা বলে, অনেকে আমাদের অনেকে জ্ঞান পাপী আছে যে বলে বঙ্গবন্ধু ভাস্কর্যের কি দরকার। আরে 75 থেকে 21 বছর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাই তো পাপ ছিল এই দেশে। আমাদের মনে আছে, আমি বরিশাল মেডিকেলের ভিপি ছিলাম, আমাদের মনে আছে আমরা বঙ্গবন্ধুর ভাষণ প্র্যাকটিস করতাম গভীর রাতে, রাত 3টা-4টায় টেবিলের উপর চেয়ার উঠিয়ে তার উপরে উঠে ভাষণ প্র্যাকটিস করতাম। এটা একদিন লিক হয়ে গেল। তৎকালীন ছাত্রদল আর ওরা সব একসাথে ছিল, ছাত্রদল, শিবির, জাসদ সম্মিলিতভাবে অ্যাটাক হলো আমাদের। যাই হোক, সেই দিন এখন আর নাই, আর সামনে যে সেই দিন আসবে না এর কিন্তু নিশ্চয়তা নেই। কাজেই সবাইকে সাবধান হতে হবে।
আপনার আমার আশেপাশে যে সমস্ত হাইব্রিড আছে তাদেরকে আমরা নির্মূল করব। আমরা অনেক হয়তো একটি পলিটিক্স এখানে করতে পারেন নাই, তাতে কি রক্তে বঙ্গবন্ধুকে ধারণ করেন তাহলেই হবে, তাহলেই আপনি সোচ্চার হতে পারবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে পারবেন। আর এই উদ্দেশ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। এটাকে অনেকে অনেক কথা বলেছেন, বুদ্ধিজীবী সংগঠন, অনার্সবাদী, আমি বলবো এটা প্ল্যাটফর্ম আমাদের। যে ব্যক্তির নামে এরকম ইতিহাস নাই, অনেকে ইতিহাস বিকৃতি করেন, বঙ্গবন্ধু যুদ্ধ করেন, একজন ব্যক্তির নামে দেশ স্বাধীন হয়েছে। বিশ্ব রাজনীতিতে এরকম উদাহরণ যদি কেউ দেখাতে পারেন তাহলে আমাদের আর বলার কিছু থাকবে না। সেই যে ক্যারিশমাটিক নেতৃত্ব, যিনি আমাদের ধাপে ধাপে স্বাধীনতার সূর্যকে চিনিয়েছেন, ধাপে ধাপে ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই ৬৬ ৬ দফা, উনি যখন ৬ দফা দিয়েছেন কেউ সাপোর্ট করে নাই ওনাকে, ইভেন মাওলানা ভাসানী পর্যন্ত ৬ দফা সাপোর্ট করেন নাই। আপনারা ইতিহাস ঘেটে দেখবেন অনেকেই আমাদের বঙ্গবন্ধুকে সাপোর্ট করে নাই। একমাত্র জাতীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের যে মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী শুধুমাত্র ওনাকে সাপোর্ট করতেন। কাজেই আমি আর বক্তব্য বাড়াবো না। সেই যে মহান ব্যক্তির নামে যে আমাদের সংগঠন, এই ব্যক্তির নামে সংগঠন করার সৌভাগ্য অনেকেরই হয় না। কাজেই এই সংগঠনকে যদি হৃদয়ে ধারণ করেন, ওই মহান ব্যক্তিকে হৃদয়ে ধারণ করা হবে। কাজেই এই সংগঠনকে আমরা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে যেতে পারবো এবং আমরা উদ্দীপ্ত কণ্ঠে বলতে পারবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কেউ মানুক বা না মানুক, উনি আমাদের জাতির পিতা। সবাইকে ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় হোক শেখ হাসিনা। এক এবং অভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। আজকে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন, এটি সত্যিই একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে বঙ্গবন্ধুর যে কাজ, বঙ্গবন্ধুর যে চিন্তা, যে চিন্তায় নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, যে চিন্তার শক্তির উপরে যে ভীষণ নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করছেন, আমাদের সকলের একই উদ্দেশ্য এবং একই আদর্শ এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। 1975-এর পরে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছিল, বাংলাদেশের উন্নয়ন এবং ভাগ্যের চাকাকে সেদিন ঘুরে দেওয়া হয়েছিল। আবার 1996 সালে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের সকলকে আবার আশান্বিত করে এই বাঙালি জাতির ভাগ্যের চাকাকে তিনি ঘুরিয়ে দিয়েছেন। মাঝখানে 5টি বছর এবং একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে আমরা 2 বছর 7টি বছর আবার হারিয়েছিলাম। না হয় ঠিকই আজকে স্বাধীনতা এই রজত জয়ন্তীতে বাংলাদেশ পৃথিবীর উন্নত রাষ্ট্রের মধ্যে মর্যাদা পাওয়ার মতো সকল কাজ মাননীয় নেত্রী শেখ হাসিনার মধ্য দিয়ে আমরা সমাপ্ত করতে পারতাম। যদিও কিছুটা পিছিয়েছি, কিন্তু নেত্রীর একাগ্রতা, নেত্রীর যে স্বপ্ন এবং নেত্রীর যে পরিশ্রম, এই পরিশ্রমের মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই মুজিব বর্ষে এবং আমাদের স্বাধীনতা রজত জয়ন্তীতে বাংলাদেশকে 1941 সালে আমরা এক উন্নত রাষ্ট্রে দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সম্মানিত আলোচকবৃন্দ, একটি জায়গায় স্পষ্ট করতে হবে। একজন বক্তা বলেছেন অনেকে বঙ্গবন্ধুকে নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। এক এবং অভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। আজকে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন, এটি সত্যিই একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে বঙ্গবন্ধুর যে কাজ, বঙ্গবন্ধুর যে চিন্তা, যে চিন্তায় নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, যে চিন্তার শক্তির উপরে যে ভীষণ নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করছেন, আমাদের সকলের একই উদ্দেশ্য এবং একই আদর্শ এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। 1975-এর পরে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছিল, বাংলাদেশের উন্নয়ন এবং ভাগ্যের চাকাকে সেদিন ঘুরে দেওয়া হয়েছিল।
আবার 1996 সালে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের সকলকে আবার আশান্বিত করে এই বাঙালি জাতির ভাগ্যের জায়গাটা তিনি ঘুরিয়ে দিয়েছেন। মাঝখানে 5টি বছর এবং একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে আমরা 2 বছর 7টি বছর আবার হারিয়েছিলাম। না হয় ঠিকই আজকে স্বাধীনতা এই রজত জয়ন্তীতে বাংলাদেশ পৃথিবীর উন্নত রাষ্ট্রের মধ্যে মর্যাদা পাওয়ার মতো সকল কাজ মাননীয় নেত্রী শেখ হাসিনার মধ্য দিয়ে আমরা সমাপ্ত করতে পারতাম। যদিও কিছুটা পিছিয়েছি, কিন্তু নেত্রীর একাগ্রতা, নেত্রীর যে স্বপ্ন এবং নেত্রীর যে পরিশ্রম, এই পরিশ্রমের মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই মুজিব বর্ষে এবং আমাদের স্বাধীনতা রজত জয়ন্তীতে বাংলাদেশকে 1941 সালে আমরা একটি উন্নত রাষ্ট্রে দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সম্মানিত আলোচকবৃন্দ, একটি জায়গায় স্পষ্ট করতে হবে। একজন বক্তা বলেছেন অনেকে বঙ্গবন্ধুকে নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। এটা হচ্ছে আমাদের জন্য খুবই কলঙ্কজনক এবং দুঃখজনক। তারপর আর কিছুই বলার থাকে না। তারপর বলবো, বঙ্গবন্ধুর সঠিক আদর্শ উদ্দেশ্যকে আমাদের বিভিন্ন প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠনটি আমাদের সকলের হৃদয়ের কথাগুলি এবং জননেত্রী শেখ হাসিনার যে মিশন এবং ভীষণ, সেই কথাগুলি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কাজ করবে। সেই আশা এবং প্রত্যাশা রেখে আবারও সকলকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিজয়ের দিনের, বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর বিজয় তুমি বঙ্গবন্ধুর গর্জে ওঠা শান, বিজয় তুমি লাখো শহীদের রক্তে ভেজা ধান, বিজয় তুমি কোটি বাঙালির মুক্তিগামী বেশ, বিজয় তুমি ছিনিয়ে এনেছ স্বাধীন বাংলাদেশ, বিজয় তুমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ, বিজয় তুমি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্থায়ী স্মরণীয় দিন। আপনারা জানেন, আমাদের এই আনন্দের মাসে কিছু মৌলবাদী রাজাকার প্রেতাত্মা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তারা হয়তো জানে না জীবিত মুজিব থেকে মৃত মুজিব আরও বেশি শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ করব। আমাদের সোনার বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিজয়ের মাসে আমরা আরো বড় একটি বিজয় লাভ করেছি, আমাদের পদ্মা সেতু। ব্যক্তির জন্য নয়, দেশের জন্য কি করেছে ইতিহাসের পাতা তা লেখা আছে। আমরা যে ইতিহাস পড়ে আসছি, আমরা শুনে আসছি, আমাদের বাবা আমাদের দাদারা যে ইতিহাস পড়ে আসছে, সেটা অনেক কিছু আমরা স্বয়ং দেখে আসছি এখন। কারণ দেখে যাওয়ার সুযোগ হচ্ছে এই কারণে বঙ্গবন্ধু রক্ত এখনো পৃথিবীতে বেঁচে আছে, এই বাংলাদেশের নেতৃত্বে দিচ্ছে। আর সেই কারণে আমাদের সুযোগ হয়েছে আমরা দেখা যাওয়ার জন্য। বঙ্গবন্ধুকে দেখে নেই, বাবার কাছে শুনেছি, আমার বাবা যুদ্ধকালীন যুদ্ধে কমরে ছিল, আমার বাবা বলেছে যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা যুদ্ধে কাটিয়ে পড়েছিলাম, আমরা কোনোদিন আমাদের ব্যক্তির জন্য চিন্তা করি নাই, দেশের জন্য চিন্তা করেছি। আর সেই জন্য যুদ্ধে চাপিয়ে পড়েছি। আমরা বেঁচে আসবো সেটা কোনোদিন চিন্তা করি নাই। আবার তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা বোনাস, আমরা এখন যে বাঁচিয়ে আছি এটা বোনাস। বাবার দাদার আত্মীয় স্বজনের সিনিয়র মুরব্বীর কাছে ইতিহাস শুনে আসছি, আর এখন দেখে আসছি সে দেখার সুযোগ বঙ্গবন্ধু রক্ত এখনো বেঁচে আছে এবং নেতৃত্ব দিচ্ছে। আর নেতৃত্ব দেওয়ার কারণে আজকে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, আজকে মেট্রো রেল দেখতে পাচ্ছেন, আজকে বিদ্যুতের এত উন্নতি দেখতে পাচ্ছেন, শিক্ষার এত উন্নতি দেখতে পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রধান, শেখ হাসিনা একজন নারী নেত্রী হয়ে খুব চমৎকার ভাবে দেশ পরিচালনা করে যাচ্ছে। আমাদের সেই সৌভাগ্য হয়েছে, আমরা সেই বঙ্গবন্ধুর নামের একটা সংগঠন করেছি। জননেত্রী শেখ হাসিনা হাতে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলে সহায়তা কামনা করছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের কাছে আমরা এগিয়ে যাচ্ছি, আর কিছু না। এখানে কোনো অর্থ বিষয় না, এখানে হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, মুজিবাদেশের সৈনিক যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, আমাদের পরিবারের লোক এখানে স্থান পাবে। যদিও রাজনীতি হয়ে যায়, এটা জনপ্রিয় ডুবে যাবে।
প্রশ্নে আছে, এটা রাজনৈতিক না, রাজনৈতিক সংগঠন, বুদ্ধিজীবী সংগঠন। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে রিচার্জ করবো আমরা, বঙ্গবন্ধু কি করেছে এগুলি, বঙ্গবন্ধুর ইতিহাসকে আমরা দেশ দুনিয়াতে আমরা প্রচার করবো। আমাদের সেই লক্ষ্যে এই সংগঠন। আমাদের সংগঠনের নীতি আদর্শ নিয়ে স্বচ্ছতা জবাবদিহির মাধ্যমে আমরা সংগঠন পরিচালনা করার চেষ্টা করতে যাচ্ছি। কতটুকু পেরেছি গত 3 বছরে আপনারা ভালোই জানেন। আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিলাম, আপনারা আমাকে পছন্দ করেছেন, সেই কারণে আজকে আমি সাধারণ সম্পাদক পদে। এই সংগঠনের নামকরণ দিয়ে থাকেন তাহলে সারা দেশ দুনিয়া দেখিয়ে দেবো বাংলাদেশ আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠনের মধ্যে কাজ করে যাবো, এবং কোনো এক সময় এই আপনার সরকারি উদ্যানে আমরাও সম্মেলন করবো 10,000 লোককে নিয়ে। কোনো একদিন দেখিয়ে দেবো মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন একটা দিন চাবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নামকরণ দিয়েছে এই সংগঠন। কিন্তু আমি শারীরিক অসুস্থতার জন্য আমাদের সভাপতির তীব্র অনুরোধে আমি ভার্চুয়ালি আপনার সাথে বিষয়টা কথা বলার জন্য আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত বন্ধুগণ, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ আমাদের এই আয়োজন। এই বিজয় মাসটাকে আপনারা সেইভাবে দেখার জন্য, দেশটাকে উন্নতি করার জন্য, তাই আমাদের উন্নয়নটা খুব দ্রুত গতিতে চলেছে এবং উন্নয়নটা হয়েছে। 19 সালের 50 একটা নিদর্শন, যে 50 মধ্যে বলা হয়েছে আমরা দেশটাকে সামনে আগুন নিয়ে আমরা চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে এই বিজয় দিবস আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু আমি একটা কথা বলতে করবো আমার সবাইকে, আমি বিজয় দিবসে এই দিবসটা একটা আনুষ্ঠানিকতা করতে না দেখি আমরা কিছু বাস্তব শিখি। আমরা এই বিজয়টা আরো সুসংহত করার জন্য চেষ্টা করা, দেশটাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবো শেখ হাসিনার নেতৃত্বে। বন্ধুগণ, যখন আমরা দেখি নেত্রী তার জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে উন্নতির দিকে যাচ্ছিলেন, সেই সময় আমাদের দেশের কিছু তারা মুখে যদিও অনেক কথা বলে, স্বাধীনতার কথা বলে, উন্নয়নের কথা বলে, জাতির পিছনের কথা বলে। বিজয় দিবস আপনারা জানেন 1920 সালের 17 মার্চ ছোট্ট একটি পোকা যার জন্মদান না করলে আজকে আমরা বিজয় দিবস স্বাধীনতার লাল সবুজ পতাকা বিশ্বের দরবারে আমরা কখনো দেখতাম না। তিনি ছোট্ট ইতিহাস বলবো, আপনারা দেখেছেন যে নেতা কি নেতা সারা পৃথিবীর বাঙালি জাতিকে মাথা উঁচু করার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় এই কাঞ্চন হলের সামনে ভাষাকে কেন্দ্র করে আন্দোলন যখন করেছিলেন আমার ভাই শহীদ জব্বর বরকত, অনেক নেতা সেদিন শহীদ হয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেদিন শহীদ হন নাই। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। তিনি ছিলেন জেলে, যদি তিনি থাকতো সেদিন তাকেও শহীদ করা হতো। তিনি মহানায়ক ছিলেন আন্দোলনের। তারপর থেকে ষড়যন্ত্রকারীরা 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের সংবিধান, তারপরে 1965 সালের শিক্ষা আন্দোলন, 1963 সালের 6 দফা কর্মসূচি। প্রত্যেকটা কর্মসূচিকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে অনেক সময় অবশ্য হবে, সেদিকে আর যাবো না। তারপরে দেখে 1969 সালে গণঅভ্যুত্থান তার নেতৃত্ব হয়েছিলেন। 1970 সালে যখন সাধারণ নির্বাচিত হয় তখন এই পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ অর্জন করার সত্ত্বেও পাকিস্তান আমাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন। ইতিহাস সৃষ্টি 1947 সালে 14 আগস্ট, সেদিন ভারতীয় উপমহাদেশ থেকে দুটি দেশ বিভক্ত হয়েছিলেন, একটি হয়েছিলেন পাকিস্তান, আরেকটি ছিল ভারত। তারপরে দেখেন 1971 সালের 7 মার্চ রাজপথের শতাব্দী উদ্যানের তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, ভাইয়েরা আমার, বাঙালি ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া কোন মানুষ লাঠি মিছিল নিয়ে আন্দোলন করে পাকিস্তান শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার জন্য আন্দোলন করে সংগ্রাম করে সবুজ পতাকা উত্তোলন করার জন্য সেদিন ঘোষণা দিয়েছিলেন। তারপরে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের 30 লক্ষ মা বোনকে শহীদ হয়েছে, ইজ্জত নষ্ট শহীদ হয়েছিলেন এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিলেন ওই পাকিস্তান হানাদার বাহিনী। দেখেন তার অবদান কতটুকু। তারপরে রচিত হল 1972 সালের পবিত্র সংবিধান। তারপরে দেখেন 1975 সালে তার অবদান কোথায়। 1920 সালে 17 মার্চে জন্মগ্রহণ করেছিলেন। যখন তার বয়স 7 বছর, সেখান থেকে আপনার টঙ্গী মিশনারি স্কুল থেকে আরম্ভ করে ওই কলকাতার মুসলিম কলেজে যখন জেল ছিল তখন থেকে আরম্ভ করে তারপরে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আন্দোলন করে তিনি প্রত্যেকটা সংগ্রাম আন্দোলন ছিলেন। ওই গাবতলী 1975 সালে 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর বাড়িতে নির্মমভাবে তার পরিবার সহ সেদিন 17 জন লোককে নির্মমভাবে হত্যা করেছিলেন। সেখানেও ক্ষান্ত হন নেই। তারপরে কি করলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে তখন ইনডেমনিটি বিল, একটি কালো আইন পাস করলেন, যারা খুনিদের বিচার বাংলার মাটিতে হতে দেওয়া হবে না, এবং তাদেরকে তিনি কি করলেন, আশ্রয় দিলেন, বস্ত্র দিলেন, কূটনীতিক হিসেবে বিদেশে। আওয়ামী মুসলিম লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ কিভাবে নিয়ে আসছেন ইতিহাস আপনারা সবাই জানেন। তারপরে ছোট করে একটু বলি, 47 সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন নেতৃত্ব দিয়েছিলেন এই দেশের আমাদের সভাপতি শেরেবাংলাকে বললেন, তারা বললেন যে আমরা নতুন দল গঠন করবো, এটা বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ গঠন ছাড়া আমরা এদেশের মানুষের অধিকার আদায় করতে পারবো না। এইটাই হলো বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রথম সোপান, আপনারা হয়তো জানেন, কারণ আপনারা জীবনে বহু বক্তৃতা, বিবৃতি, জ্বালাময় বক্তৃতা আপনারা শুনেছেন, কিছু তথ্য আপনারা হয়তো জানেন না। বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণে 1952 সালের ভাষা আন্দোলন দেখেন, 1965 সালের শিক্ষা আন্দোলন দেখেন, 1966 সালের আপনার 6 দফা দেখেন, 1969 সালের গণঅভ্যুত্থান দেখেন, 1970 নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ, সব কিছুতে কিন্তু আমাদের বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন বলে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার পিছনে বঙ্গবন্ধু তার জীবনের 24টি বৎসরের মধ্যে উনি 18টি বৎসর অন্ধকার কারাগারে উনি দিন যাপন করেছিলেন। উনি কিন্তু এই দেশের স্বাধীনতার ব্যাপারে উনি পশ্চিমা ওই হায়নার কাছে, শাসক গোষ্ঠীর কাছে উনি কখনো মাথা নত করেননি। ওনার একটাই দাবি ছিল যে আমি এই দেশ স্বাধীন করব। কিন্তু দেখেন 1971 সালে যে যুদ্ধ বঙ্গবন্ধু পশ্চিমা পাকিস্তানিদের এগেইনস্টে করেছিলেন, এটার জন্য বঙ্গবন্ধু কোনোদিন কারো কাছে, কারোর সাথে উনি কোনো আলোচনা করেননি। যদি আলোচনা করতেন এই দেশ স্বাধীন হতো না, যদি আলোচনা করতেন মুক্তিযুদ্ধ হতো না, কারণ সবাই তখন বঙ্গবন্ধুকে ভুল বুঝাতেন। টিপু ভাই 6 দফা নিয়ে বলছিলেন, তখন অনেকে বঙ্গবন্ধুকে তিরস্কার করতেন 6 দফা। আমরা হয়তো জানি 6 দফার মধ্যে কমরেড মুজাফফর বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করছিলেন যে তোমার 6 দফা কি? আরে মিয়া 6 দফা তো না, দফা তো একটাই। এই যে জিনিসগুলো উনি অনুধাবন করতে পেরেছিলেন। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কি মনে প্রাণে চেয়েছিলেন, ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি। তো যাই হোক, বঙ্গবন্ধু যে জিনিস আমাদেরকে দিয়েছেন, যে বাংলাদেশ উনি আমাদেরকে দিয়েছেন, আজকে আমরা এখানে এত সুন্দর একটা হলে বসছি, সবাই আজকে আমরা এই দেশের নাগরিক হিসাবে দাবি করছি, ব্যবসা করছি, চাকরি করছি, বিদেশকে। তাই দুইটা জিনিস, বঙ্গবন্ধুর কারণে দেশ হয়েছি, নেত্রীর কারণে আমরা বন্ধ হয়েছি। আপনারা হয়তো জানেন কিছুদিন আগে বিশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনে যারা জড়িত আছেন, যারা নেতা নেত্রী বিভিন্ন পোস্ট পদ পদবি নিয়ে আছেন, তারা কিন্তু স্ব জায়গা থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হবে। কারণ আমরা যদি এখান থেকে কিছু মানুষ, কিছু নেতা, কিছু লোক আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের ফাউন্ডেশনের সার্থকতা হয়তো থাকবে, নতুবা থাকবে না। আপনারা একটা জিনিস, এই সমস্ত কারণে কিন্তু এই কথাগুলো আসে। তাহলে আমরা এই সংগঠন থেকেও কিন্তু আমরা মানুষ আমরা করতে পারবো। যেমন আজকের এই প্রোগ্রাম,
নিরলসভাবে আন্তরিকতার সাথে তিনি স্কুল করতে পারেন নাই, তিনি ক্লাসে আসতে পারেন নাই, অসুস্থতা ছিল। কি অসুস্থতা? বেরি রোগ। এই রোগ কাটিয়ে উঠতে না উঠতেই উনি গ্লুকোমা রোগে আক্রান্ত হলেন। গ্লুকোমা হচ্ছে চোখের একটি রোগ। ডাক্তার পবিত্র ভালো বলতে পারবেন এই বিষয়ে। যাই হোক, সুস্থ হয়ে ক্লাসে 4 বছর পড়াচ্ছেন এবং সুযোগ বুঝে উনি নেতৃত্ব নিয়ে কথাটা তুললেন, এমন ভাবে তুললেন ছাদে সেই পানি ছুঁয়ে পড়ার গল্প শেষ হল। এবং তিনি সেই সময় যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেন। এই যে দৃষ্টি আকর্ষণ করবার ক্ষমতা, এটা ঐশ্বরিক ক্ষমতা। তিনি এই ক্ষমতাকে কাজে লাগালেন। 1942 থেকে 1948 সাল পর্যন্ত উনি সেই সময় 1947-48 সময়গুলোতে তিনি লড়কে লেঙ্গে পাকিস্তানের পক্ষে মুসলিম জনগোষ্ঠীকে সামনের কাতারে নিয়ে আসবার আন্দোলনে অংশগ্রহণ করলেন। সেই সময় যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে বিশ্বাস ছিল মুসলিম জনগোষ্ঠী সমৃদ্ধ হবে, বিশ্বাস ছিল বাংলা অনেক বড় হবে, বাংলা অনেক এগিয়ে যাবে। একদিকে তিনি আন্দোলন করছিলেন, অন্যদিকে কায়েদ আজম জিন্নাহ এবং গম সেই সময় আমাদের সাথে বেইমানি করলেন। তারা দিল্লির মসনদে বসে সিদ্ধান্ত নিলেন বাংলাকে 2 ভাগ করে দিতে হবে। বঙ্গবন্ধু চলে আসেন এই দেশে। 1948 সালে এসে উনি ছাত্রলীগ গঠন করলেন। তারপর স্বপ্ন দেখলেন। ভুলটা ছিল ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে উনি অবস্থান নিলেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা আজ আমাদের বাংলা ভাষায় কথা বলি, আমাদের মতো করে আমরা কথা বলি, আমরা আমাদের মতো করে সব করি। আজ আরেকটি কথা বলতে হয়, আমরা হয়তো মোহনদাস করমচাঁদ গান্ধী এই শব্দটার সাথে পরিচিত নই অনেকে। কিছুদিন আগে উদ্বোধন করেছে। মহাত্মা গান্ধীর পাশে বঙ্গবন্ধুকে নিয়ে আসা এটি বিশাল অর্জন, বিশাল অর্জন। হয়তো আমরা বুঝতে পারছি না। বছর 3 আগে আমি কানাডার প্রত্যন্ত অঞ্চলে যাই। কানাডার রাজধানী থেকে প্লেনে প্রায় 3 ঘন্টা জার্নি, সাসকাচুন নামে একটি শহরে যাই। সেই শহরে একটি মানে বাচ্চাই বলবো আমি, ওকে ফেরত দিয়ে আসলো, বাকি 2 জন আর আসলো না। আমরা বললাম যে তোমরা ওকে নিয়ে আসলে কেন? কেন খুব কান্নাকাটি করতেছিল, ছোট মানুষ, এই জন্য নিয়ে আসি। সেই রাজাকারের ছোট বাচ্চাটা এখন জামাতের একজন বিশিষ্ট আমির। আমি কথাটা এই কারণেই বলতেছি যে সাপের বাচ্চা এদেরকে যে যেখানে যেভাবে রক্ষা করবে তারা সবল মারবেই সময় পেলে। আমরা জাতি বাঙালি এবং আমরা এই দেশে মাথা উঁচু করে আমরা এখন বসবাস করতে পেরেছি, এটা একমাত্র বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর মতো নেতা থাকাতে আসলে আমরা স্বাধীন হয়েছি। নতুবা আজকে রোহিঙ্গাদের যে অবস্থা ছিল বা যে অবস্থা আমাদের বিরোধিতা করেছিল
তবে
লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া মায়া লাগাইছে প্রীতি শিখাইছে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বলতে মায়া লাগাইছে জাদু করিয়া বলতে মায়া লাগাইছে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে বসে খাবি আগে তো জানি না মনে পিড়ি জ্বালায় বসে খাবি আগে তো জানি না মনে পিড়ি জ্বালায় আগে ফাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে জাদু করিয়া বলে মায়া লাগাইছে জাদু করিয়া বলে মায়া লাগাইছে আমি কি বলিব ছেলে রাধুনি করে করে আমি কি বলিব পিছিয়ে আগুনে পড়ে চলে যায় আমরা হয়তো পার্বতে মিলিয়ে যায় আগুন জ্বালাইছে হয়তো পার্বতে মিলিয়ে যায় পাগল করিছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বলে মায়া জাদু করিয়া বলে মায়া পাগল আগুন করি ভুলিতে পারি না আমার মনে জানে যায় পাগল আগুন করি ভুলিতে পারি না আমার মনে জানে যায়
কন্যা সাথে রীতির নেশা কুলমান কেসে গোকুলের সবই রীতির নেশায় কুলমান কেসে দেওয়ানা বানাইতে কি জাদু করিয়া বলে মায়া বানাইছে কি জাদু করিয়া বলে মায়া লাগাইছে রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বলে মায়া লাগাইছে জাদু করিয়া বলে মায়া লাগাইছে জাদু করিয়া বলে মায়া লাগাইছে দিগন্তে সূর্য
উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সূর্য দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল কত ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল কত ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দুজনের গুলি শেষ হয়ে আসে অত্যাচারীরা কামে আসে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ নয় নয় সকাল নয় সকাল নয় সকাল বুঝবুঝি জমতে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল কত ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল 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 Bye.
বিচ্ছেদের সাগরে ভাষায় গেলি রে বন্ধুয়া সাদা দিল কাদা লাগাই দিলি সাদা দিল কাদা লাগাই দিলি রে বন্ধুয়া সাদা দিল কাদা লাগাই গেলি সাদা দিল কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিল কাদা লাগাই গেলি চাকরি করিয়া মোরে চাকরি করিয়া মোরে পাতিয়া কিনি তেরি তোরে হরি বিচ্ছে দিশা হরি বিচ্ছে দিশা হরি বিচ্ছে দিশা তোরে ভাষায় গেলি রে বন্ধুয়া সাদা দিল কাদা লাগাই গেলি সাদা দিল কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিল কাদা লাগাই গেলি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
বন্ধুরা কতদিন কাঁদা লাগাইতে কতদিনের কত কথা হৃদয় করে আছে মাথা কিছু ভোলাইছি সকলি কতদিনের কত কথা হৃদয় করে আছে মাথা কিছু ভোলাইছি সকলি আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যত্ন আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন চোখ দেখি ধরে তখন হায় পাই না তোরে হায় পাই না তোরে হায় পাই না তোরে আমার চোখ ঘুরে ঘিরে ভোলা কথা দিলে কথা লাগাই গেলি কথা দিলে কথা লাগাই গেলি ভোলা কথা দিলে কথা লাগাই গেলি কাতরি করিয়া মোরে কাতরি করিয়া মোরে কাতরি করিয়া মোরে মধ্যপিরি তেরি ডোরে হরে বিচ্ছিত যাও হরে বিচ্ছিত যাও হরে বিচ্ছিত সাগরে বাসল ধীরে ভোগবা কতদিন কথা লাগাই গেলি কথা দিলে কথা লাগাই গেলি রে ভোগবা কতদিন কথা লাগাই গেলি আর
জিএস রবে